আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের আরও দুইটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করব, যার মাঝে আমরা প্রথমে দেখব এগ্রিকালচার পয়জনস অ্যান্ড এরপরে আমরা অ্যালকোহল পয়জনিং নিয়ে পড়ব ইনশাল্লাহ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সো আমরা যদি দেখি আমাদের যে এগ্রিকালচার পয়জনস এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করলে এখানে আমাদের ফার্স্ট একটা ডেফিনেশন আছে। ডেফিনেশন হলো হোয়াট ইজ ইনসেকটিসাইড, ইনসেকটিসাইডের ডেফিনেশন। তো ইনসেকটিসাইডটা কি জিনিস? এটা হলো একটা কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্টটা কেন ইউজ করা হবে? টু কিল ইনসেক্টকে মারার জন্য যে কেমিক্যাল এজেন্ট ইউজ করা হয় সেটাকে আমরা বলি ইনসেকটিসাইড। এখন আমাদের নেক্সট যে কোশ্চেন আসবে সেটা হলো কমন ইনসেকটিসাইড ইন বাংলাদেশ। বাংলাদেশে কী কী ইনসেকটিসাইড আমরা কমনলি ইউজ করে থাকি? এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হলো ওপিসি, এবং এই ওপিসির পয়জনিংটাই আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণে রুরাল এরিয়াগুলোতে দেখা যায়। এছাড়াও কিছু হ্যালো জিনেটেড হাইড্রোকার্বনস আছে, যেমন অ্যালড্রিন, ডিডিটি, এই দুইটা নাম আমাদের এখান থেকে জানা লাগবে। এছাড়া আদার্সের মধ্যে মার্কিউরি এবং আর্সেনিক আছে। আদার্সটা যদিও অত ইম্পর্টেন্ট না, এই দুইটা আমাদের জন্য ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আমরা নেক্সট যেটা সম্পর্কে পড়বো, আমাদের কোশ্চেন যেটা আছে সেটা হলো ক্লাসিফাই অর্গানোফসফরাস কম্পাউন্ড। অর্গানোফসফরাস কম্পাউন্ড বা ওপিসির ক্লাসিফিকেশন চাইছে। তো এটা আমাদের রিটেনে দেখা যাচ্ছে যে অনেকবার চলে আসছে অলরেডি। তো ওপিসির ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি এখানে ওপিসি সম্পর্কে দুই একটা কথা বলি। যেমন ওপিসির স্মেলটা কেমন, আমি একটা ওপিসিকে কীভাবে চিনতে পারবো? এটা তো একটা লিকুইড জিনিস, তো এই লিকুইডটাকে তো আমি অন্য কিছুর সাথে মিক্স করে ফেলতে পারি। যেমন গ্রামের এলাকাগুলোতে অ্যাক্সিডেন্টলি দেখা যায় বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস মনে করে ওপিসি পয়জনিং যেটা আছে এটা খেয়ে ফেলে। তো এখন আমরা এটাকে আলাদা করতে পারবো কীভাবে? এটার স্মেল দিয়ে। ওপিসিতে আমরা ক্যারোসিনের স্মেল পাই। কেন ক্যারোসিনের স্মেল পাই এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এছাড়াও এটা হলো আমরা এখান থেকে যেটা দেখলাম যে মোস্ট কমন পয়জনিং ইন রুরাল এরিয়া। রুরাল এরিয়াগুলোতে ওপিসি পয়জনিংটা হলো বাংলাদেশে সবচেয়ে কমন। এখন চলো আমরা আমাদের কোশ্চেনটাতে আসি, যেটা হলো ওপিসির ক্লাসিফিকেশনটা চাইছে। তো ওপিসি বা অর্গানোফসফরাস কম্পাউন্ডের ক্লাসিফিকেশন এটা হলো দুই রকম, একটা হলো অ্যালকাইল আর একটা হলো অ্যারাইল। ঠিক আছে, একটা হলো অ্যালকাইল ফসফেট আর একটা হলো অ্যারাইল ফসফেট। তো অ্যালকাইল ফসফেটের মধ্যে আমরা যেটা মনে রাখবো, এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, হট মালা। এইচে কি? এইচে হলো এইচটিপি বা হেক্সা ইথাইল টেট্রাফসফেট। এরপরে ওতে আছে, ওতে হলো OMPPA। ঠিক আছে, এটা অক্টা মিথাইল ফাইডো ফসফরামাইড। আর টিতে হলো আমার TEPP। তাহলে এখান থেকে আমরা একসাথে তিনটা জেনে নিব। এখান থেকে এগুলার ফুল ফর্ম না লিখে শর্ট ফর্ম লিখলেও চলবে, সমস্যা হবে না। আর মালাতে আমরা মনে রাখবো মেলাথিয়ন। এর বাইরে যদি আরও দুই একটা এক্সট্রা আমরা বলতে পারি তাহলে ভালো। আর অ্যারাইলের মধ্যে আমরা কী কী দেখবো? অ্যারাইলেরগুলো আমাদের মনে রাখতে হবে, এখানে ডায়াজিনোন আছে, তারপরে প্যারাথিয়ন আছে, ক্লোরোথিয়ন আছে, মিথাইল প্যারাথিয়ন আছে। তো এই তিনটা আমরা একসাথে পড়ে ফেলবো, প্যারাথিয়ন, ক্লোরোথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, এই তিনটা একসাথে। আর এর বাইরে আমরা ডায়াজিনোনটা পড়বো। তাহলে আমাদের এখান থেকে অ্যালকাইল ফসফেট গেলো, অ্যারাইল ফসফেট গেলো, এই দুইটা আমাদের ডান, এবং এই কোশ্চেনটাও আমরা দেখে ফেললাম। এখন নেক্সট আমরা যেটা যাবো ফিটাল ডোজ। এখানে কতটুকু দিলে কতটুকু ওপিসি একটা মানুষ যদি সে তার মধ্যে যায় সে মারা যাবে, ওটাই হলো গিয়ে তার ফেটাল ডোজ। এখন ফেটাল ডোজের মধ্যে আমরা কয়েকটা স্পেসিফিক ফেটাল ডোজ আমাদের জেনে রাখতে হবে। যেমন প্যারাথিয়নের যে ফেটাল ডোজটা আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা নর্মালি ওরালি যেটা আছে ওরালিটাকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো, কারণ ওরালি এগুলা মেনলি নেওয়া হয়। তো এখানে হলো 175 মিলিগ্রাম ওরালি। আর মেলাথিয়ন এবং ডায়াজিনোন এই দুইটা হলো 1 গ্রাম ওরালি। তো আমরা এটা জেনে নিলাম। নেক্সট আমরা যেটা দেখবো ফেটাল পিরিয়ড অফ ডিফারেন্ট ওপিসি কম্পাউন্ড। এখন বিভিন্ন ওপিসি কম্পাউন্ডের বিভিন্ন ফেটাল পিরিয়ড থাকতে পারে। তো কীভাবে? আমরা যদি যে একটা মানুষ বিষ খেয়ে আসলো, ওপিসি খেয়ে আসলো, আসার পরে আমি তাকে কোনো ট্রিটমেন্ট করলাম না, যদি সে আনট্রিটেড থাকলে সে 24 ঘন্টা বা 24 আওয়ারের মধ্যে সে মারা যাবে। আর আরেকটা কেস হতে পারে আমি তাকে ট্রিটমেন্ট করলাম কিন্তু সে আমার কাছে ডাক্তারের কাছে আসতে তার অনেক দেরি হয়ে গেল, সে অনেক লেটে আসছে। আসার ফলে আমি যদিও তাকে ট্রিটমেন্ট করি কিন্তু তার যে সাইন সিমটমগুলো ছিল বা তার বডিতে যে ক্ষতি হয় এটা অলরেডি হয়ে গেছে। তো ওইসব পেশেন্টদের দেখা যায় তারা উইথিন 10 ডেজ, 10 দিন বা এক সপ্তাহের ভিতরে তারা কী হয়? মারা যায়। আর আমি যদি তাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি, সেও দেখা গেল বিষ খাওয়ার 1 ঘন্টার মধ্যে আমার কাছে নিয়ে আসছে, তখন আমি তাকে গ্যাস্ট্রিক লাভাস দিলাম এবং অন্যান্য যে সাইন সিমটমগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমি অ্যান্টিডোট দিলে তখন দেখা যায় ওই পেশেন্টটা সুস্থ হয়ে যায় এবং তার পুরোপুরি সুস্থ হতে, কমপ্লিট রিকভারি হতে কতদিন সময় লাগে? 10 দিন লাগে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো, যদি আমি ট্রিটমেন্ট না করি 24 ঘন্টা বা 1 দিনের মধ্যে মারা যাবে। ট্রিটমেন্ট করছি বাট ট্রিটমেন্টটা সঠিকভাবে হয় নাই, তাহলে উইথিন 10 ডেজ মারা যাবে। আর যদি কমপ্লিট রিকভারির কথা বলি, আমার পারফেক্ট ট্রিটমেন্টের পরে কমপ্লিট রিকভারি হবে 10 দিনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফেটাল পিরিয়ডটাও জেনে নিলাম। এখন আমরা আমাদের যে রিটেনের নেক্সট কোশ্চেনটা সেটা হলো সাইন অ্যান্ড সিমটম অফ ওপিসি পয়জনিং। পুরো ওপিসি থেকে দুইটা কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা কোশ্চেন হলো ওপিসি পয়জনিংয়ের সাইন সিমটম। তো ওপিসি পয়জনিংয়ের সাইন সিমটম এখানে গাইডে যেভাবে দেওয়া আছে আমরা এভাবে পড়বো না, আমি আমাদের যে ফার্মাকোলজিতে আমরা ওপিসি পয়জনিং সম্পর্কে পড়ছি ওটার সাথে রিলেট করে পড়বো, তাহলে আমাদের একসাথে দুইটা সাবজেক্টের কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আমরা ফার্মাকোলজির সাথে যদি রিলেট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ওপিসিতে কী হবে,
ওপিসিতে আমরা প্রথম একটা লোক ওপিসি পয়জনিং নিয়ে আসে, তার প্রথম যে 2 দিন, ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে, ওইখানে আমরা তার মধ্যে কোলিনার্জিক সিনড্রোমগুলো দেখবো। কোলিনার্জিক সিনড্রোমগুলো কী আমরা কোলিনার্জিক সিনড্রোমগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। আমাদের কোলিনার্জিকের মধ্যে আমরা জানি আমাদের কোলিনার্জিকের মধ্যে মাসকারিনিক রিসেপ্টর আছে এবং নিকোটিনিক রিসেপ্টর আছে। নিকোটিনিক রিসেপ্টর আবার 2 রকম, একটা হলো NN আর একটা হলো NM, ঠিক আছে। NN-টা থাকে কোথায়? NN-টা থাকে আমাদের CNS-এ, আর যেটা আছে আমাদের NM সেটা থাকে আমাদের নিউরোমাসকুলার যে জাংশন আছে, নিউরোমাসকুলার জাংশনে। তো আমরা এই অনুযায়ী দেখবো, আমরা প্রথমে মাসকারিনিকের ক্ষেত্রে দেখবো, এরপর আমরা CNS-এর ইফেক্ট দেখবো, তারপরে নিউরোমাসকুলার জাংশনের মধ্যে কী ইফেক্ট হয় আমরা সেটা দেখবো। তো প্রথমে আমরা শুরু করি মাসকারিনিক দিয়ে। মাসকারিনিকের যে ইফেক্টগুলো হয় সেগুলো আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখবো, সেটা হলো ডাম্বেলস দিয়ে আমরা এগুলো মনে রাখতে পারি। কীভাবে? ডিতে হলো ডায়রিয়া, তার কী হবে? ওপিসি পয়জনিংয়ের পেশেন্টটার প্রথমে 1-2 দিন ডায়রিয়া থাকবে, তারপরে তার হবে ইউরিনেশন হয়ে যাবে। এরপরে এমএ হলো মিউসিস, এটা একটা ইম্পর্টেন্ট সাইন। ওপিসি পয়জনিং ক্ষেত্রে আমরা মিউসিস পাই এবং দেখা যায় যে এই মিউসিসটা লাস্ট পর্যন্ত পিন পয়েন্ট পিউপিল হয়ে যায়। যদি পিন পয়েন্ট পিউপিল হয়ে যায় তাহলে আমার আর কোনো সন্দেহ নেই এটা ওপিসি পয়জনিংয়ের কেস। এরপরে বিতে আমাদের এখান থেকে 2টা, একটা হলো ব্রাডিকার্ডিয়া আর একটা হলো ব্রঙ্কোস্প্যাজম। ওকে, এরপরে ইতে হলো এমিসিস, তার বমি হবে। এলে হলো গিয়ে ল্যাক্রিমেশন, তার যেহেতু কোলিনার্জিক সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে তার মধ্যে অতিরিক্ত ল্যাক্রিমেশন আমরা দেখতে পাবো। ল্যাক্রিমেশন, স্যালাইভেশন, এই ফিচারগুলো আমরা তার মধ্যে অতিরিক্ত দেখবো। এসে হলো গিয়ে স্যালাইভেশন। তাহলে এই হলো আমাদের যে মাসকারিনিক অ্যাকশন, মাসকারিনিক অ্যাকশনটা আমরা দেখলাম। এখন আমরা তাহলে আমাদের যে রিসেপ্টর ছিল এম রিসেপ্টরটা শেষ, মাসকারিনিক রিসেপ্টর শেষ, এখন আমরা নিকোটিনিক রিসেপ্টরে যাব। নিকোটিনিক রিসেপ্টরের মধ্যে আছে আমার NM এবং NN যেটা আছে সেটা হলো CNS, NM-টা হলো আমাদের মাসকুলার জাংশন। তো আমরা দেখি নিকোটিনিক রিসেপ্টর NM আছে আর আছে NN। তো NN-টা আমার কোথায়? এটা হলো আমাদের CNS-এ। তো CNS-এ আমরা কী দেখতে পাই? CNS আমরা দেখবো কনফিউশন, পেশেন্টের মধ্যে কনভালশন দেখতে পাবো এবং হয়তো কোমাতে চলে যেতে পারে। আর NM বা নিউরোমাসকুলার জাংশনে আমরা কি দেখতে পাবো? ওইখানে আমরা দেখতে পাবো মাসেলগুলার ফ্যাসিকুলেশন হয়ে যাবে। মাসেলগুলার ফ্যাসিকুলেশন হতে একসময় উইকনেস হবে, উইকনেস থেকে পরবর্তীতে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এই হলো আমার এখান থেকে যে কোলিনার্জিক সিনড্রোম প্রথম 1-2 দিনের মধ্যে আমরা দেখতে পাবো। এখন আমার 1-2 দিন শেষ, এরপরে কি দেখতে পাবো? এরপর আমরা কিছু ইন্টারমিডিয়েট সিনড্রোম দেখতে পাবো, ঠিক আছে। ইন্টারমিডিয়েট সাইন সিনড্রোম দেখতে পাবো। এগুলো কততম দিনে? এগুলো প্রথম 4 দিনের মধ্যে মেনলি দেখা যায়। তো এখানে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো যে প্রক্সিমাল মাসেল, পেশেন্টের প্রক্সিমাল মাসেলগুলো উইক হয়ে যাবে, তারপরে তার ক্রেনিয়াল নার্ভ প্যারালাইসিস হয়ে যাবে, এরপরে নেকের যে ফ্লেক্সর মাসেলগুলো আছে এগুলোর ফালসি হয়ে যাবে। তাহলে এই 3টা সাইন আমরা দেখতে পাবো ইন্টারমিডিয়েটের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারমিডিয়েটেরগুলো দেখা শেষ। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো ডিলেইড। কিছু সাইন সিমটম আছে, এগুলো পরে দেখা যায়, পরবর্তীতে দেখা যায়। পরবর্তী বলতে কতদিন বোঝানো হয়েছে এখানে? 1 মাসের মধ্যে নর্মালি দেখা যায়। কি আছে এগুলোর মধ্যে? এগুলোর মধ্যে হলো গিয়ে ডিস্টাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি। আমরা এখান থেকে পলিনিউরোপ্যাথি কথাটা মনে রাখবো, তাহলে আমাদের এই কোশ্চেনটা এখানে সলভ হয়ে যাবে। তো আমরা দেখলাম যে আমাদের যে সাইন সিমটমগুলো আছে এগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করি। একটা হলো গিয়ে আমাদের ইমিডিয়েট সাইন সিমটম বলি। ইমিডিয়েট সাইন সিমটমের মধ্যে আছে আমাদের কোলিনার্জিক যে সাইন সিমটমগুলো। কোলিনার্জিকের মধ্যে আমরা মাসকারিনিকেরগুলো ডাম্বেল দিয়ে মনে রাখবো। এরপর আমরা নিকোটিনিকের দেখলাম যেটা NM বা নিউরোমাসকুলার জাংশনে কাজ করবে এবং NN বা CNS-এর উপরে কাজ করবে। তারপরে ইমিডিয়েটের পরে আমরা ইন্টারমিডিয়েট কিছু সাইন সিমটম দেখবো। ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা প্রক্সিমাল মাসেল উইকনেস, ক্রেনিয়াল নার্ভ প্যারালাইসিস, নেক ফ্লেক্সর ফেলসি এগুলো দেখতে পাই। আর এর পরবর্তীতে আমরা ডিলেইড বা 1 মাসের ভিতরে যেগুলো পাই এর মধ্যে হলো আমাদের পলিনিউরোপ্যাথি দেখতে পাবো পেশেন্টের কাছে। তাহলে আমাদের এখান থেকে ওপিসি পয়জনিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা এটা শেষ। এটা বোথ ভাইভা অ্যান্ড রিটেন দুইটার জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা দেখলাম। এখন এখান থেকে আমরা এখানে একটা কথা আছে যে ইন্টারমিডিয়েট সিনড্রোমগুলো কখন দেখা যায়? এগুলো দেখা যায় প্রথম 1 থেকে 4 দিনের মধ্যে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। আর এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে বাইবের জন্য সেটা হলো ইট ডাজন্ট রেসপন্ড টু অক্সাইন্স অর অ্যাট্রোফিন। আমরা জানি যে ওপিসি পয়জনিংয়ের ক্ষেত্রে যে অ্যান্টিডোটটা হলো আমাদের অ্যাট্রোফিন, কিন্তু যখন ইন্টারমিডিয়েট ফেজে চলে যাবে তখন আর আমাদের যে অ্যান্টিডোটটা আছে অ্যাট্রোফিন ওইটা তখন আর কাজ করবে না। তাহলে এখানে হলো ইট ডাজন্ট রেসপন্ড টু অক্সাইন অর অ্যাট্রোফিন। তাহলে আমরা এই জিনিসটা দেখে নিলাম। নেক্সট আমরা এখন যেটা দেখবো সেটা হলো ডিলেড সিকুয়েল অফ ওপিসি পয়জনিং। এটার মধ্যে আমরা যেটা দেখতে পাবো এটা হলো এই যে 1 থেকে 5 উইকের মধ্যে কী হবে? ডিলেডের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি এগুলো আমরা দেখতে পাবো। তাহলে এটাও আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা চলে আসবো আমাদের ওপিসি পয়জনিং থেকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটাতে। এটা হলো মেকানিজম অ্যান্ড মোড অফ অ্যাকশন অফ ওপিসি। তো এই জিনিস অলরেডি আমরা ফার্মাকোলজিতে পড়ে আসছি, এখানে আবার দেওয়া আছে। তো আমি ফার্মাকোলজিতে যেভাবে পড়ছি ওইভাবে আমরা এক্সপ্লেন করি, তাহলে আমাদের কাছে বাকি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা প্রথমে জানবো ওপিসিটা আমার কীভাবে পয়জনিং হতে পারে। ওপিসি পয়জনিংটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, আবার সুইসাইডাল কেসে হতে পারে। সুইসাইডাল কেসেরটা তো ভিন্ন কথা, ওটাতে দেখা গেলো একজন ইচ্ছাকৃতভাবে কী করলো, সে ওপিসির যে লিকুইডটা ছিল এটা সে ইনজেকশন করে নিল, অথবা বাচ্চারা ভুলের কারণে করতে পারে। তবে ওপিসি পয়জনিং অ্যাক্সিডেন্ট কারণেও হয়। যেমন কৃষকরা তারা খেতে ওপিসি দেওয়ার জন্য ওপিসি দিতে থাকে, তখন তাদের যে খালি গায়ে স্কিনের মাধ্যমে ওপিসিটা তাদের ব্লাড বা সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে। যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে তখন তাদের মধ্যে আমরা ওই যে সাইন সিমটমগুলো দেখতে পাই। সো এটা অ্যাক্সিডেন্টাল কারণেও হতে পারে, অথবা আমার সুইসাইডাল কারণেও হতে পারে। তো এখন আমরা ওপিসিটা কীভাবে অ্যাকশন করে আমরা যদি দেখি, ওপিসিটা কী করবে। আমরা যদি আমাদের নর্মাল একটা কেসের কথা চিন্তা করি, আমাদের নর্মাল কেসে কী হয়? আমাদের যে নর্মাল
একটা কেস আছে। এখানে আমাদের এটা হলো আমাদের নিউরোমাসকুলার জাংশন, আমি এখানে দেখাই, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের নিউরোমাসকুলার জাংশন, এটা হলো আমাদের ইফেক্টর অর্গান। তো আমাদের এই নিউরোমাসকুলার জাংশন থেকে এসিটাইল কোলিনটা রিলিজ হয়। এসিটাইল কোলিন রিলিজ হওয়ার পরে সে কী করবে, সে গিয়ে এখানে তার জন্য রিসেপ্টর আছে, এই যে স্পেসিফিক রিসেপ্টরের উপরে সে কাজ করবে, করার মাধ্যমে সে কী করবে, সে তার অ্যাকশনগুলো দেখাবে। এখন সে অ্যাকশনটা কতক্ষণের জন্য দেখায়, সে মিলি থেকে মাইক্রোসেকেন্ডের জন্য সে অ্যাকশনগুলো দেখায়। এর পরবর্তীতে কী হয়, এই যে অতিরিক্ত এসিটাইল কোলিনটা আছে, এটা কী হয়, আমাদের এসিটাইল কোলিন অ্যাস্টাটেজ নামক একটা এনজাইম আছে, এই এসিটাইল কোলিন অ্যাস্টাটেজের কারণে সে ডিগ্রেডেশন হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে, তার অ্যাকশনটা তখন আর থাকবে না। কিন্তু ওপিসি গিয়ে আমার কী করবে, ওপিসি আমার এই যে এসিটাইল কোলিন অ্যাস্টাটেজ আছে, এই এসিটাইল কোলিন অ্যাস্টাটেজটাকে সে ব্লক করে দিবে। যেহেতু আমার এখানে এসিটাইল কোলিন অ্যাস্টাটেজটা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে এই যে এসিটাইল কোলিন আছে এটাকে তো তাহলে আর কেউ কী করতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না, ডিজেনারেশন করতে পারছে না। ফলে আমার এখানে এসিএস বা এসিটাইল কোলিন থাকার কথা ছিল কত, মিলি থেকে মাইক্রোসেকেন্ড, কিন্তু তার তখন মুড অফ অ্যাকশনটা বেড়ে যাবে, ডিউরেশনটা বেড়ে যাবে। ডিউরেশন বেড়ে যাওয়ার কারণে সে কী করবে, এই যে রিসেপ্টরের উপরে সে কন্টিনিউয়াসভাবে স্টিমুলেশন দিতে থাকবে। আর এই কন্টিনিউয়াস স্টিমুলেশনের কারণে আমরা মাসকারেনিক যে ইফেক্টগুলো দেখলাম বা নিকোটিনিক যে ইফেক্টগুলো দেখলাম সেগুলো আমাদেরকে শো করবে। সো এই হলো আমাদের যে মেকানিজমটা, এই মেকানিজম আমরা চাইলে পরীক্ষার মধ্যে এই যে ফিগারটা আছে এই ফিগারটা দিয়ে দিতে পারি, দিয়ে এরপর আমরা বাকিগুলো বলতে পারি। যেমন ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মেনলি স্কিন অথবা জিএটি, যদি সুইসাইডাল কারণে খায় তাহলে হলো জিএটি, আর নাহলে অ্যাক্সিডেন্টাল হলে স্কিন। ওপিসি ইজ অ্যাবজর্বড ইনটু ব্লাড, সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তারপরে সে কোথায় চলে গেল, গোস টু নিউরোমাসকুলার জাংশন অ্যান্ড সিনাপস উইথ দ্য গ্যাংলিয়ন গেল। এরপরে সে কী করবে, সে আমার এই যে প্রিভেনশন অফ ব্রেকডাউন অফ এসিটাইল কোলাইন অ্যাস্টাটেজের দ্বারা এই যে এসিটাইল কোলিন আছে এটা ব্রেকডাউনটাকে সে কী করবে, প্রিভেন্ট করবে। ফলে কী হবে, আমার যে কনসেন্ট্রেশন অফ এসিটাইল কোলিন এটা বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে, এসিটাইল কোলিন ক্রাইসিস অথবা এসিটাইল কোলিন অ্যাক্সিস হবে এবং সাইন সিমটমগুলো অ্যাক্সিস হবে, ওভার অ্যাক্টিভিটি অফ দ্য এসিটাইল কোলিন হবে। সো এটা হলো আমাদের যে মেকানিজম আছে, মেকানিজমটা। এই কোশ্চেনটা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের পরীক্ষায় আসবেই বলা চলে। তো তাহলে আমরা এটাও দেখে ফেললাম, আমরা আমাদের দুইটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিলাম। এখন নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হলো ম্যানেজমেন্ট অফ ওপিসি পয়জনিং। আমি একটা হাসপাতালে ডিউটিরত অবস্থায় আছি, আমার কাছে এখন একটা ওপিসি পয়জনের পেশেন্ট আসলো, আমি তাকে কীভাবে ট্রিটমেন্ট করব। তো ট্রিটমেন্টের মধ্যে আমরা ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি তাকে ডিকন্টামিনেশন করতে হবে। ডিকন্টামিনেশন কি, ডিকন্টামিনেশন হতে পারে যেমন সে যদি একটা ফার্মার হয়, দেখা গেল তার স্কিনের মাধ্যমে কী হলো, ওপিসিটা বডির ভিতরে অ্যাবজর্ব হচ্ছে। তো আমি কী করবো, সে আসার পরে তার জামা কাপড় যেগুলো আছে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিতে হবে, তার ফুল বডিটাকে ওয়াশ করে দিতে হবে। তাহলে কী হবে, তাহলে যে ওপিসিগুলো স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছিল বা জামা কাপড় থেকে অ্যাবজর্ব হচ্ছিল ওইগুলো আর হতে পারবে না। তাহলে প্রথম হলো গিয়ে ডিকন্টামিনেশন করবো। নেক্সট হলো আমরা এবিসি করবো। এবিসি মানে কি, আমরা এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন এগুলোকে আমরা কী করবো, রিসাসিটেশন করবো, এগুলোকে আবার নর্মাল অবস্থায় আনার চেষ্টা করবো। নেক্সট আমরা কী করবো, আমরা এখানে তাকে অ্যান্টিডট দিব। অ্যান্টিডট হিসেবে আমরা কী দিব, আমরা এখানে অ্যাট্রোপিন দিই। অ্যাট্রোপিনের কাজ কী, বা অ্যান্টিডট মূলত আমার কী কাজ করে, আমরা এখান থেকে মনে রাখবো, আমাদের যে কোনো অ্যান্টিডটের কাজ হলো আমার অপোজিট অ্যাকশন করা। যেমন এসিটাইল কোলাইন, যে এসিটাইল কোলাইন অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে যে অ্যাকশনগুলো করতো, অ্যাট্রোপিন বা অ্যান্টিডটটা দেওয়ার কারণে তার ঠিক অপোজিট অ্যাকশনটা করবে। যেমন ওইখানে আমরা দেখতে পাচ্ছিলাম অতিরিক্ত স্যালাইভেশন ছিল, তারপর ল্যাক্রিমেশন ছিল, আর এখানে সে অপোজিট অ্যাকশন করলে কী হয়ে যাবে, ড্রাই মাউথ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমরা অ্যাট্রোপিনেটটা দেখলাম। আর এরপরে এখানে আছে অক্সাইম। অক্সাইমের ইউজটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা বাইবাতে ধরে। অক্সাইমটা আমরা মূলত কেন ইউজ করি, অক্সাইম থেকে আমরা জেনে নিব। অক্সাইমটা আমরা কখনো একা বা সিঙ্গেল ইউজ করি না, অক্সাইমটা আমরা অলওয়েজ ইউজ করবো অ্যাট্রোপিনের সাথে। তো অক্সাইম ইউজ করার মেন রিজনটা কি, অক্সাইমটা আমার কী করে, আমাদের যে আমরা দেখছিলাম ওপিসি কী করছে, ওপিসি আমার এসিটাইল কোলিন অ্যাস্টারেজ এনজাইমটাকে সে কী করে দিচ্ছিল, ব্লক করে দিচ্ছিল। এই অক্সাইম গিয়ে কী করবে, সে এসিটাইল কোলিন অ্যাস্টারেজকে রিজেনারেট করবে, রিজেনারেশন অফ এসিটাইল কোলিন অ্যাস্টারেজ হবে। তো এসিটাইল কোলিন অ্যাস্টারেজের যদি রিজেনারেশন হয় তখন কী হবে, এসিটাইল কোলিন অ্যাস্টারেজ গিয়ে পরবর্তীতে আমার যে অতিরিক্ত এসিটাইল কোলিন আছে এদেরকে ডিগ্রেডেশন করে দিবে। সো আমরা এই জিনিসটা এখান থেকে জেনে নিব। তাহলে এগুলো হলো আমাদের বেসিক জিনিস, এগুলো থেকে আমরা পরবর্তীতে ইন ডিটেলসে লিখতে পাবো। এছাড়াও আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখবো, সেটা হলো আমরা এখানে ডায়াজেফাম দিতে পারবো। কাদের ক্ষেত্রে, যারা কনভালশন পেশেন্ট, যদি ওপিসি পেশেন্টটা কনভালশনে চলে যায় তখন তাকে আমরা ডায়াজেফাম দিব। আর এছাড়া আমরা এখানে আরেকটা জিনিস জানবো যে অ্যাট্রোপিন কতটুকু দিব, আমরা 1 থেকে 2 মিলিগ্রাম অ্যাট্রোপিন দিব, এবং ইটি কতক্ষণ থেকে দিব, আমরা এটা রিপিটেড এভরি 10 to 25 মিনিট আনটিল ফুল অ্যাট্রোপিনাইজেশন। আমরা অ্যাট্রোপিনাইজেশন সম্পর্কে একটু পরে জানবো। তাহলে আমরা এটা কখন দিব, যতক্ষণ পর্যন্ত না পেশেন্ট সুস্থ হয়, তার সে সময় পর্যন্ত আমরা 1 থেকে 2 মিলিগ্রাম করে 10 থেকে 25 মিনিট, ইউজুয়ালি 20 মিনিট ধরা হয়। 20 মিনিট পর আমরা কী করবো, এই যে অ্যাট্রোপিনটা দিব এবং আনটিল অ্যাট্রোপিনাইজেশন ওকার। আমরা এই জিনিস এখান থেকে জেনে নিলাম। এখন আমরা এখান থেকে আর কী দেখতে পাবো, আমরা এখানে মনিটরিং দ্য পেশেন্টকে মনিটর করবো, তার ভাইটাল সাইনগুলো দেখবো, তারপরে ব্রোকেন নেক সাইন অথবা নেক স্টিফনেসটা দেখবো। এই জিনিসগুলো আমরা তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখবো। তাহলে আমাদের এখান থেকে এই কোশ্চেনটাও শেষ হয়ে গেল, ম্যানেজমেন্ট অফ ওপিসি পয়জনিং। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। এখন নেক্সট আমরা যে জিনিসটা দেখবো, এই যে অক্সাইম কম্পাউন্ড। অক্সাইমটার কাজ কি, অক্সাইম হলো কি আমাদের এজিং প্রসেসটাকে কী করে, এজিং প্রসেসের আগে আমাদেরকে অক্সাইমটা দিতে হবে। এজিং প্রসেস মানে কি, এজিং প্রসেসে যখন চলে যাবে তখন আমার যে এসিটাইল কোলিন অ্যাস্টারেজগুলো আছে এগুলোকে চাইলে আর রিজেনারেট করা যাবে না। তাই আমরা সবসময় কী করবো, এজিং প্রসেস হওয়ার আগে আমরা
অক্সাইম দিব। অক্সাইমটা এজিং প্রসেসের আগে দিলে সে কী করবে, সে আমাদের যে এসিটাইল কোলাইনের স্ট্যাটাসগুলো আছে এগুলোকে সে আবার রিজেনারেট করবে, রিজেনারেট করার মাধ্যমে সে এসিটাইল কোলাইনের যে অ্যাকশনটা ছিল সেটাকে প্রিভেন্ট করে দিবে। সো এটা থেকে আমরা এটা জেনে নিলাম। এখন এখান থেকে আমরা দেখব এই জিনিসগুলো আমরা দেখে নিব, যেগুলো বলছি আমি ওই কথাগুলো এখানে মেনলি বলা হয়েছে। এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হলো অ্যাট্রোফিনাইজেশন। আমাদের বাইবাতে কোশ্চেনটা অনেক ধরে। অ্যাট্রোফিনাইজেশনটা কি? এটা হলো দ্য সাইন প্রডিউসড আফটার অ্যাট্রোফিন অ্যাডমিনিস্ট্রেশন ইন অফিসি পয়জন। আমার কাছে একটা অফিসি পয়জনিংয়ের পেশেন্ট আসছে, আমি তাকে অ্যাট্রোফিন দেওয়ার পরে তার মধ্যে যে সাইনগুলো দেখলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার ড্রাগটা অ্যাট্রোফিন যেটা আমি দিচ্ছি এটা আমার পেশেন্টের বডিতে ভালোভাবে কাজ করছে, অ্যাট্রোফিন গিয়ে আপার হ্যান্ড হতে পারছে, ওই জিনিসটাই হলো আমার অ্যাট্রোফিনাইজেশন। ঠিক আছে, তো অ্যাট্রোফিনাইজেশন মানে কি, অফিসি পয়জনিংয়ে আমি অ্যাট্রোফিন দেওয়ার পরে যে সাইন সিনড্রোমগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাট্রোফিনটা ওই পেশেন্টের বডিতে গিয়ে কাজ করছে, এসিটাইল কোলাইনের এফেক্ট থেকে অ্যাট্রোফিনের এফেক্ট অপোজিট এফেক্টটা বেশি হয়ে গেছে বা আপার হ্যান্ড হয়ে গেছে, তখনই আমরা বুঝবো আমাদের অ্যাট্রোফিনাইজেশন হয়েছে। এখন অ্যাট্রোফিনাইজেশনের আমাদের সাইনগুলো কী কী আছে? সাইন্স অফ অ্যাট্রোফিনাইজেশন, প্রথমে আমরা ওইখানে দেখছিলাম ওইখানে যে ফিচারগুলো দেখছি তার অপোজিট সাইন হবে এখানে। যেমন ওইখানে আমরা মিউসিস বা ফিনপয়েন্ট ফিউফিল দেখছিলাম, এখানে হবে কি মিডিয়াসিস, তারপর এখানে ট্যাকিকার্ডিয়া হবে, ওইখানে আমরা স্যালাইভেশন দেখছিলাম, এখানে ড্রাই মাউথ হবে, ড্রাই স্কিন হবে, তারপর টেম্পারেচার বা বেড়ে যাবে, হাইপোথার্মিয়া হবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখন হলো হোয়াট ইজ ক্রোমোলা ক্রায়োরিয়া। সো এটা কি? এটা হলো অফিসি যে পেশেন্টগুলো আছে তাদেরকে অ্যাট্রোফিন দেওয়ার পরে তাদের যে টিয়ার আছে টিয়ারটা রেড কালার হয়ে যায়, চোখের পানিটা লাল কালার হয়ে যায়, এই টার্মটাকে বলা হয় ক্লোরোমা ক্রায়োরিয়া। ওকে, তাহলে আমরা দেখলাম এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অফিসি পয়জনিং পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, এটা আমাদের দেখা হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো কজ অফ ক্যারোসিন লাইক স্মেল। আমি এই চ্যাপ্টারে শুরুতেই বলতাম যে অফিসিকে আমরা অন্যান্য যে লিকুইড আছে ওদের থেকে আলাদা করতে পারি, অফিসিতে আমাদের ক্যারোসিনের মতো একটা স্মেল আছে। তো কেন এই ক্যারোসিনের মতো স্মেলটা হয়? কারণ এখানে আমরা অ্যারোম্যাক্স ইউজ করি। ওকে, অ্যারোম্যাক্স ইউজ করি, এটা আমাদের বাইবের জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ দেয় যে হোয়াই অফিসি ইজ স্মেল লাইক ক্যারোসিন। তো এটা ডিউ টু অ্যারোম্যাক্স। তাহলে আমরা এটা দেখলাম। এখন নেক্সট আমরা যেটা দেখবো পোস্টমর্টেম ফাইন্ডিং অফ অফিসি পয়জনিং। অফিসি পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা কি পোস্টমর্টেম ফাইন্ডিং পাবো? এখানে অনেক কিছু বলা আছে যেগুলো আমরা নর্মালি পোস্টমর্টেমের ক্ষেত্রে দেখে থাকি, পোস্টমর্টেমে এগুলো ডিটেলসে পড়া হয়েছে। আমরা এখান থেকে স্পেসিফিক কিছু জিনিস জেনে নিব যেগুলো আমাদের বাইবের জন্য ফাটতে হবে। যেমন এই যে অফিসি পয়জনিংয়ের পেশেন্ট আছে তার লিপস, ফিঙ্গার, নোজ এগুলো সায়ানস থাকবে। এরপরে এখানে আমরা ক্যারোসিন লেগ স্মেল পাবো এবং তার যে স্টোমাক বা বিচেরাগুলো আছে এগুলো কনজেস্টেড থাকবে। ঠিক আছে, তাহলে এই স্পেসিফিক কয়েকটা পয়েন্ট আমাদের এখান থেকে জানতে হবে বাইবের জন্য, বাকিটা আমরা পোস্টমর্টেম থেকে যেভাবে শিখছি ওইভাবে লিখে দিতে পারবো। সো আমাদের এই জিনিসটা গেল। এখন এখান থেকে আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো হোয়াট ইজ দ্য প্রাইমারি পোস্টমর্টেম অপিনিয়ন গিভিং ইন এ সাসপেক্টেড কেস অফ অফিসি পয়জনিং। আমার কাছে একটা অফিসি পয়জনিংয়ের ডেড বডি আসছে, ডেড বডি আসার পরে আমি পোস্টমর্টেম করলাম, করে আমি দেখতে পেলাম হ্যাঁ তার লিপস সায়ানোসিস আছে, তার মধ্যে ক্যারোসিনের স্মেল আছে, বিচেরাগুলো কনজেস্টেড। তাহলে কি আমি ঘোষণা করে দিতে পারবো সে অফিসি পয়জনিং হয়েছে? না, আমরা এটা কখনো পারবো না। আমরা যে কোনো পয়জনিংয়ের কেসের ক্ষেত্রে এটা ডিক্লেয়ার করার আগে আমাকে মাস্ট বি যে কেমিক্যাল স্যাম্পলটা আছে স্টোমাক থেকে গ্যাস্ট্রিক লেওয়াদের মাধ্যমে যে কেমিক্যাল স্যাম্পলটা নেওয়া হয়েছে ওইটাকে আমার অ্যানালাইসিস করতে হবে। কেমিক্যাল স্যাম্পলটা অ্যানালাইসিস করার পরেই আমি ভার্ডিক্ট করতে পারবো এই পেশেন্টটা কি অফিসি পয়জনিংয়ের মধ্যে মারা গেছে কিনা। তো এই যে আমরা কেমিক্যাল যে স্যাম্পলটা আছে পেন্ডিং আনটিল দ্য রিপোর্ট অফ ভিসেরা ইজ অ্যাভেলেবল। ওকে, অ্যানালাইসিস, কেমিক্যাল অ্যানালাইসিসটা। তো কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমি কেমিক্যাল কন্টেন্টটাকে কোথায় পাঠাবো? আমরা এটা সিআইডিতে পাঠাবো, যেটা মহাখালীতে সিআইডি যে ব্রাঞ্চ আছে সেখানে পাঠাবো। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। সো এরই মাধ্যমে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল এগ্রিকালচার পয়জনিং বা অফিসি পয়জনিংয়ের, ওইটা আমরা দেখে ফেললাম। আমরা এখান থেকে মেইনলি আমাদের যে সাইন সিনড্রোমগুলো আছে, তারপরে মেকানিজম অফ অ্যাকশন, এই দুটো কোশ্চেন আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে বাইবের জন্য ওইগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট চ্যাপ্টার। আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা সেটা হলো সিএনএস ডিপ্রেসেন্ট। সিএনএস ডিপ্রেসেন্টের চ্যাপ্টারটা যদি আমরা দেখি, এখানে আমরা মূলত কী নিয়ে পড়াশোনা করবো? এখানে আমরা অ্যালকোহল পয়জনিং নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, অ্যালকোহল পয়জনিং নিয়ে করবো এবং এরপরে আমরা অপিম এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো, সিডেটিভ যে জিনিসগুলো আছে। তো এই যে সিএনএস ডিপ্রেসেন্টের প্রথম অ্যালকোহলের যে পয়জনিংটা ওইটাদেরকে আমরা ইনএব্রিয়েন্টও বলে থাকি। ঠিক আছে, ইনএব্রিয়েন্টও বলে থাকি। তো অ্যালকোহল পয়জনিং যদি আসি, আমাদের অ্যালকোহল হিসেবে কী কী ব্যবহার করা হতে পারে? আমাদের অ্যালকোহল হিসেবে ইথানল ব্যবহার হতে পারে, মিথানল ব্যবহার হতে পারে, অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার হতে পারে। তো আমরা মনে রাখবো এই যে তিনটা আছে ইথানল, মিথানল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর এরপর হলো মিথানল, এরপর হলো ইথানল। তো আমরা নর্মাল যে অ্যালকোহল বিয়ার এগুলোতে আমরা কোনটা থাকে? আমরা এখানে ইথানলটা ব্যবহার করি। ওকে, এরপরে আমরা এতটুকু দেখলাম। এখন আসলে একটা অ্যালকোহল ড্রিঙ্ক, একটা অ্যালকোহল বা মদের বোতলে মদে কী কী থাকে? এখানে অ্যালকোহল যেহেতু অবশ্যই অ্যালকোহল থাকবে, পানি থাকবে এবং কনজিনার্স থাকবে। কনজিনার্সটা কি? এটা হলো অ্যালকোহলটাকে ফ্রুটি ওডর দেয়, যার কারণে যারা এটা খায় ওদের কাছে ঝাঁঝালো, অ্যালকোহলের যে ঝাঁঝালো ভাবটা আছে ওইটা লাগে না, তখন তাদের কাছে ফ্রুটি ওডর লাগে এবং এটা খেতে ভালো লাগে। তো আমরা এই জিনিসটা এখান থেকে দেখে নিলাম। এখন হলো অ্যালকোহল পয়জনিং নিয়ে আমরা এখান থেকে পড়বো। ফার্স্ট অফ অল হলো অ্যালকোহল কী জিনিস, অ্যালকোহল কী জিনিস এটা আমাদেরকে জানতে হবে। অ্যালকোহলটা আমার মূলত হলো ইথানল দ্বারা তৈরি করা হয়, কারণ আমরা অলরেডি দেখছি মিথানল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল এগুলো মোর ডেঞ্জারাস। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম। আর এটা কেমন? এটা হলো ট্রান্সপারেন্ট, কালারলেস, ভলাটাইল লিকুইড, স্পিরিচুয়াস এবং হলো বার্নিং টেস্ট দেয়। ওকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে মনে রাখবো। তাহলে আমরা এটা দেখে ফেললাম।
এখন নেক্সট আমরা যেটা জানবো, আমাদের এখানে বাইবেতে ধরতে পারে যে অ্যাবসোলিউট অ্যালকোহল কাকে বলে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, মিথাইলেটেড স্পিরিট কাকে বলে। অ্যাবসোলিউট অ্যালকোহল আমরা বলতে পারবো যখন একটা অ্যালকোহলে 99.5% ড্রিঙ্কসে 99.5% অ্যালকোহল থাকবে, রেকটিফাইড স্পিরিট 95% থাকবে, মিথাইলেটেড স্পিরিট 90% থাকবে। এখন এই যে রেকটিফাইড স্পিরিট আছে, রেকটিফাইড স্পিরিটটার আমাদের একটা ইম্পর্টেন্স আছে, সেটা হলো আমরা যে ভিসেরা প্রিজার্ভেশন করি, ভিসেরা প্রিজার্ভেশনের জন্য সবচেয়ে আইডিয়াল প্রিজারভেটিভ হলো আমাদের রেকটিফাইড স্পিরিট। তো এখান থেকে আমাদের কোশ্চেনটা দিতে পারে যে রেকটিফাইড স্পিরিটে কত % অ্যালকোহল থাকে, এটা হলো আমাদের একটা কোশ্চেন। আর ওইখান থেকে ভিসেরা প্রিজার্ভেশন আমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, রেকটিফাইড স্পিরিট যদিও সবচেয়ে আইডিয়াল, কিন্তু আমরা মোস্ট কমনলি কোনটা ইউজ করি, আমরা মোস্ট কমনলি ইউজ করি সোডিয়াম ক্লোরাইড, কারণ রেকটিফাইড স্পিরিটটা আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবল থাকে না। তো আমরা এখান থেকে এই জিনিসগুলো জেনে নিলাম, যেহেতু এগুলো রিলেটেড টপিক। এখন আসো নেক্সট আমরা যেটা দেখবো, এখানে একটা কোশ্চেন আছে যে প্রুফ স্পিরিট কাকে বলে। প্রুফ অফ স্পিরিট, এটা যদি একটা ড্রিঙ্কসে 57.1% অ্যালকোহল থাকে তখন তাকে আমরা কি বলি, প্রুফ স্পিরিট বলি। এখন আমরা নেক্সট যে কোশ্চেনটাতে যাবো, এটা আমাদের রিটেনেও আসে, বাইবের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন ডিফারেন্ট টাইপ অফ প্রিপারেশন। বিভিন্ন ধরনের প্রিপারেশনে, বিভিন্ন টাইপ অফ মদ, ওইগুলোতে অ্যালকোহল কতটুকু পরিমাণে থাকে, এই জিনিসটা এখন আমরা জানবো। তো প্রথমে আমি যদি বলি, আমরা প্রথমে বিয়ার সম্পর্কে জানবো। বিয়ারের যদি কথা বলি, বিয়ারে কত % থাকবে, 6 থেকে 10%। আমরা এগুলা ছোটো থেকে বড় আকারে সাজাইছি, ঠিক আছে, কম থেকে বেশি পরিমাণ দিকে। তো বিয়ারে থাকবে 6 থেকে 10%। নেক্সট আমরা বলবো ওয়াইনে কত % থাকবে, ওয়াইনে থাকবে 15 থেকে 20%। এরপরে হুইস্কিতে কত থাকবে, হুইস্কিতে থাকবে 45%। রামে থাকবে 50% এবং বোটকাতে থাকবে 50 থেকে 60%। এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে বিয়ারে হলো সবচেয়ে কম 6 থেকে 10, ওয়াইনে হলো 15 থেকে 20, হুইস্কিতে হলো 45%, রামে হলো 50%, বোটকাতে হলো 50 থেকে 60%। এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এরপরে নেক্সট আমরা যেটা জানবো, আমাদের যে অ্যালকোহলের বোতল আছে, অ্যালকোহলের বোতলের মধ্যে অ্যালকোহলের লেভেলটা কীভাবে করা হয়, বি আকারে করা হয়, ভলিউম অফ অ্যালকোহল পার ভলিউম অফ ড্রিঙ্ক আকারে করা হয়, এটা বাইবেতে আমাদেরকে ধরতে পারে। নেক্সট আমরা যেটা এখান থেকে জেনে নিব, একটা এক্সট্রা ইনফো আমরা জেনে নিব যে আমাদের যে অ্যালকোহল আছে, অ্যালকোহলটার মেইন অ্যাবজর্পশনটা কোথায় হয়। নর্মালি আমাদের অ্যালকোহলের স্টোমাক থেকে 20% অ্যাবজর্পশন হয়, আর 80% অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইন থেকে। এখন দেখা গেলো একটা মানুষ মদ খাওয়ার পরে তার মধ্যে ইফেক্টগুলো দেখা যাচ্ছে যে 3-4 ঘন্টা পরে দেখা যাচ্ছে, কারণ ইন্টেস্টাইনে তো খাবারটা যে ড্রিঙ্কসটা আছে তরলটা যেতে অনেক সময় লাগবে, কারণ এটা কী হবে, প্রথমে পাকস্থলিতে থাকবে কিছু সময়। সো এতক্ষণ তো সে আর অপেক্ষা করবে না, কারণ সে তো চাচ্ছে যে দ্রুত অ্যাকশন, আমি এখন খাইছি কিছুক্ষণের মধ্যে আমার মধ্যে যেন ইফেক্টগুলো দেখা যায়। সো তাহলে এটার জন্য কী করা যায়, এটার জন্য পরবর্তীতে মানুষে কি আবিষ্কার করলো, তারা এটার সাথে কার্বনেটেড ড্রিঙ্ক যোগ করা শুরু করলো। যখন কার্বনেটেড ড্রিঙ্ক যোগ করা শুরু করলো, এই যে 20% যে অ্যাবজর্পশনটা হতো, এটার পরিমাণ তখন বেড়ে গেছে অনেক। এ কারণে অ্যালকোহলের সাথে কার্বনেটেড ড্রিঙ্কটা ব্যবহার করা হয়, যেটার কারণ কি, এটা হলো স্টোমাকে অ্যাবজর্পশনটা বাড়ায় যায় এবং ফাস্ট অনসেট হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটা এক্সট্রা জিনিস এখান থেকে জেনে নিলাম, যেটা আমাদের বাইরেতে ধরতে পারে। এখন আমরা জানবো যে অ্যালকোহলের হ্যাজার্ড, অ্যালকোহলের কারণে কী কারণে, অ্যালকোহল খাওয়ার পরে কী কারণে একটা মানুষ মারা যেতে পারে, এই জিনিসটা আমরা এখন জানবো। অ্যালকোহল হ্যাজার্ডের মধ্যে আমরা দেখতে পারি প্রথম হলো একিউট অথবা ক্রনিক হেলথ হ্যাজার্ড। দেখা গেলো সে অনেকদিন থেকে মদ খাচ্ছে অথবা হঠাৎ করে মদ খাইছে, এর কারণে তার কোনো একটা সিস্টেম ফেলিওর হয়ে গেলো, যেহেতু তার একটা সিস্টেম ফেলিওর হলো, এটা থেকে সে মারা যেতে পারে। এছাড়া হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। দেখা গেলো সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তখন সে একটা গাড়ির সাথে মেরে দিল এবং সে মারা গেল। পরবর্তীতে হলো ফল ফ্রম হাইট, উঁচু দালান থেকে, বিল্ডিং থেকে সে লাফ দিয়ে দিল। ড্রাউনিং, সে ডুবে যেতে পারে। বার্নিং, আগুনে জ্বলে যেতে পারে। চকিং হতে পারে। তারপরে স্যাটারডে নাইট ফলসি আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম, এগুলো আমাদের বাইবের জন্য ধরতে পারে। ওকে, আমরা এগুলো জেনে নিলাম। এখন আমরা জানবো যে আমাদের অ্যালকোহল সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, এখন আমরা দুইটা কেস সম্পর্কে জানবো। একটা হলো একিউট অ্যালকোহল পয়জনিং, আর একটা হলো ক্রনিক অ্যালকোহল পয়জনিং। একিউট মানে কি, তাকে হঠাৎ করে ধরে একদিন মদ খাওয়াই দেওয়া হয়েছে, এটা হলো একিউট। ক্রনিক, সে বছরের পর বছর সে হলো গিয়ে আজকে অনেক বছর থেকে মদ খেয়ে যাচ্ছে, সেটা হলো ক্রনিক অ্যালকোহল পয়জনিং। তো প্রথমে আমরা একিউট অ্যালকোহল পয়জনিং নিয়ে জানার চেষ্টা করি। একিউট অ্যালকোহল পয়জনিংয়ের মধ্যে একটা লোককে আমি আজকে ধরো একটা লোক শক করে, এখন ছুটির দিন, সে শক করে তার বন্ধুদের ফাল্লায় পরে সে মদ খেয়ে ফেললো, তখন তার মধ্যে আমরা কী সাইন সিমটম দেখতে পাবো। তার মধ্যে আমরা সাইন সিমটমগুলো 3টা স্টেজে দেখতে পাবো। কয়টা স্টেজে? 3টে স্টেজে। প্রথম যে স্টেজটা, সেটাকে বলা হয় স্টেজ অফ এক্সাইটমেন্ট। কী বলা হয়? স্টেজ অফ এক্সাইটমেন্ট। আর স্টেজ অফ এক্সাইটমেন্টটা কখন থাকে? এটা হলো সে যখন 50 থেকে 150 মিলিগ্রাম মদ খাবে, তখন তার মধ্যে আমরা দেখতে পাবো। তো এর মধ্যে কী হয়, স্টেজ অফ এক্সাইটমেন্টে কী হয়, লস অফ সোশ্যাল ইনহিবিশন। সে সামাজিক যে নিয়ম কানুনগুলো আছে এগুলোকে আর কোনো তোয়াক্কা করে না, সে নিজের যেমনি ইচ্ছা ওইভাবে চলাফেরা করে। সো এটা হলো গিয়ে স্টেজ অফ সোশ্যাল ইনহিবিশন। নেক্সট হলো গিয়ে জাজমেন্ট পুয়ার। তার মধ্যে তখন আসলে মদ খাওয়ার পরে তার হুঁশি থাকবে না, তখন তার জাজমেন্টের হিসাব করে তো আসলে লাভ নেই। নেক্সট হলো সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, তার মধ্যে অনেক সেলফ কনফিডেন্স হয়ে যাবে, সে মনে করবে যে সে 10 তলা থেকে লাভ দিলেও তার কিছু হবে না। সো এটা তো আসলে সেলফ কনফিডেন্স না, এটা হলো গিয়ে ফলস সেলফ কনফিডেন্স। ওকে, তাহলে আমরা এটা জেনে নিলাম। নেক্সট হলো টকিটিভনেস, তার কথাবার্তা বেড়ে যাবে। দেখা যায় মাতাল যারা তারা অনেক মুখে অনেক কথা বলবে, এবং কথা বলার মাধ্যমে তারা কী হবে, দেখা গেল যে কোনো একটা সিক্রেট যেটা সে নর্মাল সেন্সে থাকলে বলার কথা না, কিন্তু সে তখন দেখা গেল এই জিনিসটা বলে দিল, তাহলে তার টকিটিভনেস বেড়ে যাবে। নেক্সট হলো গিয়ে ডাইলেটেড পিউপিল, এটা আমরা
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবো। এরপরে আসো দেখ স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, এটা হলো সেকেন্ড স্টেজ। এটা কখন হবে? যখন সে 150 থেকে 200 মিলিগ্রাম খেয়ে ফেলবে। তার মধ্যে কি দেখবো? তার মোটর কোঅর্ডিনেশন কমে যাবে, মোটর মাসেলগুলো ঠিকভাবে কাজ করবে না, স্লারিং অফ স্পিচ হয়ে যাবে, ভিজুয়াল একুইটি কমে যাবে, তার রিঅ্যাকশন টাইম বেড়ে যাবে। এখন রিঅ্যাকশন টাইম বেড়ে যাওয়ার ফলে কী হবে? তার মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করার প্রবণতা বেড়ে যাবে। কীভাবে? ধরা যাক যে আমি এখন একটা গাড়ি চালাচ্ছি, আমার সামনে আরেকটা গাড়ি আসতেছে, তো আমি নর্মালি কী করবো? ওই গাড়িটাকে সাইড দেওয়ার জন্য আমি আমার গাড়িটাকে সাইড করে নিব। কিন্তু যখন একটা পেশেন্ট, একটা পারসন সে অ্যালকোহলিক অবস্থায় থাকবে, তখন তার এই যে রিঅ্যাকশন টাইমটা দেরি হয়ে যাবে। দেখা গেল সে এটা অনেক দ্রুত সরাই ফেলার কথা ছিল গাড়িটার, কিন্তু সে রিঅ্যাকশন করতে লেট হয়ে গেছে, অপোজিট সাইড থেকে গাড়িটা এসে তাকে মেরে দিল এবং তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু হয়ে গেল। সো এই জিনিসটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখানেও আমরা ডাইলেটেড পিউপিল দেখছি, এ জায়গায় আমরা ডাইলেটেড পিউপিল দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের থার্ড বা নেক্সট স্টেজ যেটা, সেটা হলো গিয়ে স্টেজ অফ কোমা। এটা যখন 250 মিলিগ্রামের উপরে খেয়ে ফেলবে তখন দেখা যাবে। তো এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এখানে আমরা একটা সাইন দেখতে পাই, এটাকে বলা হয় ম্যাক ইউ1 সাইন। হোয়াট ইজ ম্যাক ইউ1 সাইন? এই স্টেজে আসার পরে, কোমা স্টেজে আসার পরে পেশেন্টের আমরা আগের যে দুটি স্টেটমেন্ট আছে, স্টেজ অফ এক্সাইটমেন্ট এবং স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, ওই দুইটাতে আমরা দেখতে পাইছি যে তার পিউপিলটা কী হয়ে গেছিলো? ডাইলেট হয়ে গেছিলো, ডাইলেটেড পিউপিল দেখছিলাম। বাট এখানে কী হয়ে যাবে? তার পিউপিলটা কনস্ট্রিক্ট হয়ে যাবে। কিন্তু এই কনস্ট্রিক্টটা থাকা অবস্থায় আমি কী করবো? আমি যদি তাকে একটা চট দিই বা তাকে কোনো কারণে স্টিমুলেশন আঘাত করি, স্টিমুলেশন করার পর আমরা দেখতে পাবো তার এই যে পিউপিলটা, এটা আবার গিয়ে ডাইলেট হয়ে গেছে। এখন পিউপিলটা কতক্ষণের জন্য ডাইলেট হবে? এটা কিন্তু বেশি সময়ের জন্য ডাইলেট হবে না, তার মানে এটা আবার কী হয়ে যাবে? কনস্ট্রিক্ট হয়ে যাবে। তাহলে একবার কনস্ট্রিক্ট ছিল, আমি আঘাত দেওয়ার কারণে ডাইলেট হলো, আবার পরবর্তীতে কনস্ট্রিক্ট হয়ে গেল। এই যে সাইনটা, এটাকে বলা হয় ম্যাক ইউ1 সাইন। ওকে, তাহলে আমরা এখান থেকে ম্যাক ইউ1 সাইনটা সম্পর্কে জেনে নিলাম। এখান থেকে এটাকে আবার এখানে ইলাবোরেট করতে চাইলে পড়ে নিতে পারো। নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো মিউনিক বিয়ার হার্ট, এটা তো ইম্পর্টেন্ট না, এটা হলো কার্ডিয়াক ডাইলেশন এবং হাইপারট্রফি হয় ক্রনিক অ্যালকোহলিকম কেসের ক্ষেত্রে। মিক্সচুরেশন সিনকপ কি? যারা অ্যালকোহলিক পারসন তারা মিক্সচুরেশন করার পরে অথবা মিক্সচুরেশন করার সাথে সাথে অথবা মিক্সচুরেশন করার কিছু পরে তাদের যে প্রেশার আছে, প্রেশারটা হঠাৎ করে অনেক বেশি ফল করে এবং প্রেশারটা অনেক বেশি ফল করার কারণে তাদের কি হয়? তারা তখন পেইন্টিং বা বাংলায় যাকে মূর্ছা বলে, মূর্ছা যায়। তো এটাকে বলা হচ্ছে কি? মিক্সচুরেশন সিনকপ। তো আমরা এটা দেখে ফেললাম। এটা কাদের দেখা যায়? যারা হেভি বিয়ার ড্রিঙ্কিং করে তাদের ক্ষেত্রে দেখা যায়। ওকে, এই জিনিসটা আমরা দেখে ফেললাম। নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো সাইন সিমটম অফ মিথাইল অ্যালকোহল বা মিথানল পয়জনিং। আমরা এতক্ষণ যে ইথানল বা নর্মাল অ্যালকোহল পয়জনিং সম্পর্কে পড়ছি, এখন আমরা মিথানল সম্পর্কে পড়বো। তো মিথানলটা কিন্তু আমরা প্রথমেই চ্যাপ্টারের শুরুতে দেখে আসি যে আমাদের যে মিথানলটা আছে এটা ইথানলের চেয়ে বেশি ডেঞ্জারাস, আর মিথানলের চেয়েও ডেঞ্জারাস আছে আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আমরা মিথানল সম্পর্কে কিছু জিনিস জেনে রাখি, যেমন মিথানলকে কি বলা হয়? এটাকে বলা হয় উড অ্যালকোহল। ওকে, এটা থেকে উড অ্যালকোহল বলাটা আমাদের এমসিকিউ দিতে পারে। এখন সাইন সিমটমের মধ্যে কী পাবো? আমরা ফার্স্টে জিআই সিমটম পাবো, নাউসিয়া, ভমিটিং, এ ধরনের সাইন সিমটমগুলো পাবো। এছাড়া আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পাবো, আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা এখানে হ্যাগমা পাবো। হ্যাগমাটা কি? হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসকে আমরা হ্যাগমা বলছি। এটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা সাইন। এর দ্বারা আমরা কি করতে পারি? আমরা এটা কি ইথাইল অ্যালকোহল পয়জনিং না মিথাইল অ্যালকোহল পয়জনিং, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এছাড়া এখানে তার ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, ব্লাডিং অফ ভিশন থাকবে, এগুলো আমরা আগেরগুলো তো দেখে আসছি, এগুলো আমরা সেম বলে দিব। অপটিক নিউরোসিস হবে, স্নোফিল্ড ভিশন থাকবে, এগুলো আমরা দিয়ে দিব এখান থেকে। এখন এই যে মিথানল আছে, মিথানলটা কেন আমাদের জন্য এত ক্ষতিকর? মিথানলটা আমার বডিতে যাওয়ার পরে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ দ্বারা ফর্মালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। এই যে ফর্মালডিহাইডটা তৈরি করলো, মিথানল থেকে ফর্মালডিহাইডটা তৈরি হলো এনজাইমের কারণে, এই ফর্মালডিহাইডটা মিথানল থেকে 33 গুণ বেশি ডেঞ্জারাস। কত গুণ বেশি ডেঞ্জারাস বা টক্সিক? 33 গুণ। আর এই ফর্মালডিহাইডটা পরবর্তীতে আবার অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ দ্বারা এটা ফর্মিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, আর এই ফর্মিক অ্যাসিড 6 গুণ বেশি ডেঞ্জারাস ফর্মালডিহাইড থেকে। তাহলে দেখো মিথানল নিলাম আমি, মিথানল নেওয়ার পর এটা কত টক্সিক একটা উপাদান আমার বডিতে তৈরি করে ফেলছে। তো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখবো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এখন এটা যদি শেষ হয়, এরপরে আমরা যেটা কোশ্চেনটা দেখবো সেটা হলো ট্রিটমেন্ট ইন কেস অফ একিউট অ্যালকোহল পয়জনিং বা মিথানল কেস পয়জনিংয়ের ক্ষেত্রে। আমার কাছে একটা পেশেন্ট আসলো মিথানল পয়জনিং নিয়ে, আমি তাকে কি ট্রিটমেন্ট দিব? তো আমি তাকে প্রথমে কী করবো? আমি তাকে ইথানল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। ইথানল অ্যাডমিনিস্ট্রেশন করলে কী হবে? আমার এই যে এনজাইমটা, এটা তখন অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমটা, এটা মিথানলকে চেঞ্জ না করে তখন সে ইথানলের উপরে গিয়ে কাজ করা শুরু করবে। তো মিথানলটা যে টক্সিক উপাদান ফর্মিক অ্যাসিড বা ফর্মালডিহাইড তৈরি করা, এটার টেন্ডেন্সি কমে যাবে, কারণ তখন এই এনজাইমটা আমার ইথানলের উপরে কাজ করছে। সেকেন্ড আমরা এখানে কি দিতে পারি? আমরা এখানে অ্যান্টিডোট হিসেবে কি দিতে পারি? আমরা এখানে পোমেফিজল দিতে পারি। পোমেফিজলটা হলো এটার স্পেসিফিক অ্যান্টিডোট। এছাড়া আমি কি করতে পারি? আমি তাকে গ্যাস্ট্রিক লেভাল দিতে পারি, অ্যালকালাইন সলিউশন দিতে পারি, তার পেশেন্টকে সবসময় কেপ্ট ওয়ার্ম রাখতে হবে, নর্মাল স্যালাইন দিতে পারি, আর্টিফিশিয়াল রেসপিরেশনের ব্যবস্থা করতে পারি, হেমোডায়ালিসিস করতে পারি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এর মাধ্যমে আমরা যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিলাম। এখন নেক্সট আমরা যেটা দেখবো হলিডে হার্ট সিন্ড্রোম। হোয়াট ইজ হলিডে হার্ট সিন্ড্রোম? দেখা গেল একটা পেশেন্ট ছুটির দিন তার সকল সে তার বন্ধু বান্ধবের সাথে গিয়ে অনেক বেশি মদ খেয়ে ফেললো। মদ খেয়ে ফেলার ফলে কী হবে? তার কার্ডিয়াক অ্যারিথমিয়া হলো, অ্যাঞ্জাইনা হলো এবং সে এমআইতে চলে গেলো। সেইটাকে বলা হচ্ছে কি হলিডে হার্ট সিন্ড্রোম। ওকে, এটা ম্যাক্সিমাম হলিডেগুলোতে হয়, এই জন্য এটার এমন নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম। এখন আমরা এখান থেকে একটা জিনিস দেখবো, স্যাটারডে নাইট ফলসি। স্যাটারডে নাইট ফলসি এটা আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। এটা কী জানানো হয়? এটা রেডিয়াল নার্ভ কম্প্রেশনের কারণে হয়। এই জিনিসটা আমরা মনে রাখবো, স্যাটারডেতে আর আছে, রেডিয়ালও আর আছে। তাহলে আমরা এটা দেখে ফেললাম। নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো, আমাদের কাছে একটা ডেড বডি আসছে।
এই ডেড বডিটার কী হয়ে গেছে, ডেড বডিটা ডিকম্পোস্ট হয়ে গেছে। এখন আমরা কীভাবে বুঝতে পারবো যে ডেড বডিটা অ্যালকোহলের কারণে, কোনো অ্যালকোহলের কারণে মারা গেছে কিনা? তো এটা বোঝার জন্য আমরা যে ভিট্রিয়াস হিউমার আছে, আইয়ের ভিট্রিয়াস হিউমারটাকে আমরা এক্সামাইন করি। আইয়ের ভিট্রিয়াস হিউমারকে এক্সামাইন করলে আমরা বলতে পারি যে এই পেশেন্টটা কী হলো, এই পেশেন্টটা অ্যালকোহল পয়জনিংয়ের কারণে মারা গেল কিনা। তো বডির অন্যান্য জিনিসগুলো বাদ দিয়ে, কারণ অন্যান্য জিনিসগুলো তো অলরেডি ডিকম্পোস্ট হয়ে গেলো, পচে গেলো, ভিট্রিয়াস হিউমারটা কেন আমরা নিলাম? ভিট্রিয়াস হিউমারটা কি পচবে না, বা এটা থেকে কোনো ইম্প্যাক্ট আসবে না? কথা হলো না, ভিট্রিয়াস হিউমারটা আমাদের সেফ থাকে। কেন সেফ থাকে? কারণ আমাদের ভিট্রিয়াস হিউমারটা আইয়ের চেম্বারের ভিতরে থাকে, চেম্বারের ভিতরে থাকার কারণে এটা নর্মালি এটার উপরে ইফেক্ট পড়ে না। সো আমরা এখান থেকে এই জিনিসটা দেখে নিলাম। তো এটা হলো গিয়ে আমার ডিকম্পোস্ট বডি, আমাদের ডিকম্পোস্ট যে বডি আছে ডিকম্পোস্ট বডির ক্ষেত্রে। বাট আমাদের নর্মাল একটা পেশেন্ট, নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? নর্মাল একটা পেশেন্ট যখন আমার কাছে আসলো, সে মদ খেয়ে মারা গেছে, তখন তার ক্ষেত্রে ওই পরীক্ষাটা করার জন্য আমরা ক্রেনিয়াল বলটাকে এক্সামিনেশন করবো। ক্রেনিয়াল বলটের মধ্যে তখন আমরা অ্যালকোহলের স্মেল পাবো, ওইটা থেকে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টটা অ্যালকোহলিজমের কারণে মারা গেছে। সো এই দুইটা ইনফরমেশন আমাদের বাইরের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এই দুইটা জেনে নিলাম। এখন এরপর আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো, আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ একিউট অ্যালকোহল পয়জনিং সম্পর্কে জানলাম। এখন আমরা ক্রনিক অ্যালকোহল কনজাম্পশন, একটা পেশেন্ট যে বছরের পর বছর মদ খেয়ে আসছে, তার ক্ষেত্রে আমরা কি কি সাইন সিমটম দেখতে পাবো। তো এখন আমরা এখান থেকে যে কোশ্চেনটা দেখবো সেটা হলো, এ ধরনের পেশেন্টকে আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো? আমার কাছে একটা পেশেন্ট আসলো যে 10 বছর ধরে মদ খায়, এখন সে মদটা ছেড়ে দিতে চায়, তখন আমরা তাকে কীভাবে ট্রিটমেন্ট করবো? তার ট্রিটমেন্টের জন্য আমরা তাকে ডিসালফিরাম দিব। কেন আমরা ডিসালফিরাম দিব এটা আমাদের বুঝতে হবে। আমরা ডিসালফিরাম দেওয়ার কারণ হলো, আমরা যখন নর্মালি মদ খাই, কেউ অ্যালকোহল নেয়, অ্যালকোহল নিলে ওই অ্যালকোহলটা আমাদের অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস দ্বারা কিসে কনভার্ট হয়ে যায়? অ্যাসিটেটে কনভার্ট হয়ে যায়। তো এই যে অ্যাসিডেটটা আছে, অ্যাসিডেটটা আমাদের অ্যালকোহলটার একটা লেস টক্সিক ফর্ম। কেমন ফর্ম? একটা লেস টক্সিক ফর্ম। তো এই যে লেস টক্সিক ফর্ম হওয়ার কারণে সে অ্যালকোহলের যে মেইন সাইন সিমটমগুলো, এগুলো সে বুঝতে পারে না, তার মধ্যে সাইন সিমটম কম দেখা যায়। তো আমরা যখন ডিসালফিরাম দিব, ডিসালফিরাম দিয়ে কী করবে? সে এই যে অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেসটা আছে, এই অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেসটাকে সে ব্লক করে দিবে। ব্লক করে দিলে কী হবে? এখন তো তাহলে আর এসিডেটে কনভার্ট হচ্ছে পারছে না। এসিডেটে যদি কনভার্ট না হয়, তাহলে তার এটা লেস টক্সিক হচ্ছে না। লেস টক্সিক না হলে এখন কী হবে? এই যে অ্যালকোহল আছে, অ্যালকোহলের যে অ্যাডভার্স ইফেক্টগুলো, এগুলো তার বডিতে অনেক প্রমিনেন্টভাবে দেখা যাবে। এখন একটা মানুষ মদ খেলো মজা পাওয়ার জন্য, তার মধ্যে যদি সে দেখতে পায় তার মজা পাওয়া থেকে তার মধ্যে বিপদ ঘটে যাচ্ছে বেশি, তাহলে তো সে নেক্সট টাইম মদ খাওয়ার আগে 3বার চিন্তা করবে। সেম এই জিনিসটাই করে ডিসালফিরাম। সে কী করে? অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেসকে ব্লক করে দেয়। ব্লক করার কারণে টক্সিক ইফেক্ট অফ অ্যালকোহলিজম শোন, অ্যান্ড সো দ্য পেশেন্ট ডু নট টেক দ্য অ্যালকোহল ফর দ্য ব্যাড এক্সপিরিয়েন্স। তার যেহেতু ব্যাড এক্সপিরিয়েন্স পেয়ে যায়, সে আর পরবর্তীতে আর অ্যালকোহল নিতে চায় না। সো এই মেকানিজমটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা গাইডের যে ফেসটা আছে ওইটা পাশে নোট করে নিব। নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো ডেলিরিয়াম ট্রেমেন্স। ডেলিরিয়াম ট্রেমেন্স এটা কি? এটা হলো একটা পেশেন্ট আজকে অনেক বছর থেকে মদ খাচ্ছে, হঠাৎ করে সে মদটা খাওয়া অফ করে দিল ডিউ টু অ্যালকোহল উইথড্রয়াল। হঠাৎ করে সে মদ খাওয়া বন্ধ করে দিল। যেমন এটা আমরা কখন দেখতে পাইছি? এটা আমরা করোনার সময় অনেক বেশি দেখতে পাইছি। দেখা যাচ্ছে যারা বছর পর বছর মদ খাচ্ছে, হঠাৎ করে দোকানপাট সব বন্ধ হয়ে গেলো, তারা মদ পাচ্ছে না, তখন তাদের মধ্যে আমরা এই সাইন সিমটমগুলো দেখতে পাই। তো এখানে কী হতে পারে? একটা পেশেন্ট সে যদি মদ না খাইতে পারে, তাহলে 6 থেকে 12 ঘন্টা ওই পেশেন্টের মধ্যে আমরা ট্রেমর দেখতে পাবো। পরের 12 ঘন্টা দেখতে পাবো হ্যালুসিনেশন, আর এরপরে 24 ঘন্টা দেখতে পাবো রাম ফিট। নেক্সট আমরা 2 থেকে 5 দিনের মধ্যে দেখবো যে পেশেন্টটা ডেলিরিয়ামে চলে গেছে। ওকে, তাও আমরা এই জিনিসটা দেখে ফেললাম। এখন এই পেশেন্টটার কীভাবে আমরা ট্রিটমেন্ট করবো? আমরা এটা ট্রিটমেন্টের জন্য আমরা তাকে ক্লোরোপ্রোমাজিন দিব। ঠিক আছে, ক্লোরোপ্রোমাজিন দিব ট্রিটমেন্টের জন্য। আর এই পেশেন্টটা যদি এই অবস্থায় কোনো ক্রাইম করে, মেডিকো লিগাল ইম্পর্টেন্স, এটা যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স এটা কি? এই পেশেন্টটা এই অবস্থায় যদি কোনো ক্রাইম করে, এটার জন্য সে দায়ী থাকবে না, নট লায়াবল ফর হিজ ক্রাইম। বাট হোয়াই? কারণ যখন সে এই অবস্থায় আছে, তখন সে তো মদ না পাওয়ার কারণে তার নর্মাল যে সেন্স আছে ওইটা তো কাজ করতেছে না, তার নর্মাল যে আইডিওলজি ওইটা তো আর তখন কাজ করতেছে না। তখন তার কী হলো? আমরা দেখতে পেলাম তার মধ্যে ডেলিরিয়ামে চলে গেছে, সে পেশেন্টটা ডেলিরিয়ামে চলে গেছে। কারণ আমরা জানি ডেলিরিয়ামে থাকা কোনো পেশেন্ট যদি কোনো ক্রাইম করে, ওইটার জন্য তাকে আমরা দোষী করতে পারি না। সো আমরা এখান থেকে এই জিনিসটাও দেখে নিলাম, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, আমরা এটা দেখে নিলাম। এখন হলো গিয়ে ড্রাঙ্কেননেস। হোয়াট ইজ ড্রাঙ্কেননেস? ড্রাঙ্কেননেস আর কিছুই না, কোনো একজন মানুষ সে যদি একটা কর্মক্ষেত্রে নিয়োজিত থাকে, ওই কর্মক্ষেত্রে যদি সে মদ খেয়ে যায় এবং মদ খেয়ে যাওয়ার কারণে তার যে নর্মাল কাজটা করার কথা সেটা করতে পারছে না, তখন এটাকে ড্রাঙ্কেননেস বলা হয়। মানে ধরা যাক একটা ট্রাক ড্রাইভার, তার কাজ হলো ট্রাক চালানো, সে কী করলো? সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। তাহলে সে নর্মালি যেভাবে গাড়ি চালাতো, এখন মদ খেয়ে গাড়ি চালানোর পরে তার কি আর ওইভাবে গাড়ি চালাতে পারবে না। সো এটাকে আমরা বলছি ড্রাঙ্কেননেস। এখন ড্রাঙ্কেননেসের মেডিকো লিগাল ইম্পর্টেন্স আছে, সেটা কি? এখন তাকে যদি আমি ইনভলান্টারি জোর করে মদ খাইয়ে দিলাম, অথবা তাকে কোনো কিছুর সাথে মিশিয়ে আমি মদ খাইয়ে দিলাম, তাহলে ওইটার কারণে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেললো, ওই ক্ষেত্রে আমি তাকে কী করতে পারবো না? নট লায়াবল। সে কিন্তু দোষী না, কারণ সে তো ইচ্ছাকৃতভাবে খায় নাই, তাকে জোর করে কেউ একজন খাওয়াই দিছে, যার একটা ইফেক্ট পড়ে গেছে। আরেকটা হতে পারে ভলান্টারি ড্রাঙ্কনেস, সে নিজেই মদ খাচ্ছে,
সে নিজেই শখ করে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে দিল, এটাতে অনেক যাত্রী মারা গেল, এটার জন্য আমি তাকে কী করবো, লায়াবল, এবং তাকে আমি শাস্তির আন্ডারে নিয়ে আসতে পারবো। সো এটা হলো এখান থেকে মেডিকেল ইম্পর্টেন্ট। নেক্সট আসো আমরা এখান থেকে যেটা জানবো অ্যান্টাবিউজটা কি, ওই যে আমরা ডিসালফিরাম করলাম অ্যালকোহল পয়জনিং থেকে অ্যালকোহল ছাড়ার জন্য আমরা যে ডাকটা দিয়ে থাকি ডিসালফিরাম, সেটা এখানে বলা হয়েছে। ডিসালফিরাম দিলে কী হবে, অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজটাকে ব্লক করে দিবে, তাহলে অ্যালকোহলিকের যে টক্সিক এফেক্ট বা অ্যাডভার্স ইফেক্টগুলো আছে এগুলো দেখা যাবে। তো পেশেন্টের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার ফলে সে নেক্সট টাইম মদ খাওয়ার আগে 3 বার ভাববে। সেই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। এখন হলো এখানে ওয়ার্নিকফ এনসেফালোপ্যাথি, এই জিনিসটা কি, এটা হলো একটা ইমার্জেন্সি কন্ডিশন। কেন, আমরা যখন মদ খেলে কী হবে, আমাদের ভিটামিন B1 এর অ্যাবজর্পশন কমে যাবে, পাশাপাশি আমাদের যে ভিটামিন B1 এর স্টোরেজ ছিল লিভারে, ওইটা কমে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন CNS এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন সাইন সিমটম দেখা যাবে। ওইটাই হলো গিয়ে ওয়ার্নিক এনসেফালোপ্যাথি। এখন এটা পর আর্টস একটা হলো কোর্স অফ সাইকোসিস। এটাতে কী হবে, কোর্স অফ সাইকোসিসে মূলত মেমোরি ইম্পেয়ারমেন্ট, পেশেন্ট ভুলে যায় তার কী হচ্ছে, আগে ফিসে কী হয়েছে, এই জিনিসগুলো সে মেনলি ভুলে যায়। তো এটা কেন হয়, এটা হয় মেনলি, এটাও আমাদের যে থাইমিনের ডেফিসিয়েন্সি আছে ওইটার কারণে হয়। থাইমিন ডেফিসিয়েন্সি হলে কী হবে, ব্রেনের যে গ্লুকোজের মেটাবলিজমটা করার কথা ওইটা অল্টার হয়ে যাবে, ওইটাকে এফেক্ট করার ফলে কী হবে, সে লং টার্ম যে নিউরাল ড্যামেজ আছে ওইটা তার মধ্যে আমরা দেখতে পাবো এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট দেখতে পাবো। সো আমরা এই দুটো জিনিস জেনে নিলাম, বাইরেতে আমাদেরকে এগুলো ধরতে পারে। এখন তাহলে আমাদের যে অ্যালকোহল পয়জনিং আছে, অ্যালকোহল পয়জনিং আমাদের শেষ। এখন আমরা নেক্সট চলে যাবো আমাদের পরবর্তী টপিক, সেটা হলো অপিয়াম পয়জনিং। এখন আমরা অপিয়াম পয়জনিং সম্পর্কে জানবো। এখন অপিয়াম পয়জনিং থেকে আমরা ফার্স্টে যেটা জেনে রাখবো, এটা হলো একটা somniferous পয়জন। সো হোয়াট ইজ somniferous পয়জন? somniferous পয়জন আর দুজ এজেন্ট হুইচ ইন্ডিউস স্লিপ, যারা আমাদেরকে স্লিপ ইন্ডিউস করে তাদেরকে আমরা somniferous পয়জন বলি। যেমন কারা আছে, এটা আছে অপিম এবং তার অ্যালকালয়েডগুলো, তাদেরকে আমরা somniferous এজেন্ট বলে থাকি। এখন আমরা অপিম সম্পর্কে জানি। একটা অপিম থেকে কি পাই, অপিম থেকে আমরা নর্মালি কোকেন এবং মরফিনটা পাই। এখন এটা আমরা কীভাবে পাবো, এটা হলো, এটা যদি এই যে ছবিতে আমরা যদি দেখি, এগুলো হলো একটা অপিমের ফ্রুট। এখন এই ফ্রুটটার গায়ে কী করা হয়, এটা ছুরি বা কোনো কিছু দিয়ে কেটে দেওয়া হয়। যখন এটার গায়ের মধ্যে এভাবে কেটে দেওয়া হবে, তখন এখান থেকে এই ধরনের কিছু সাদা সাদা রস বের হবে। এই যে সাদা সাদা ফ্লুইডটা বের হলো, এই ফ্লুইডটাকে নিয়ে পরবর্তীতে কী করা হয়, ওইটা থেকে আমরা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে আমরা কী করি, ডেরিভেটিভ হিসেবে মরফিন এবং মরফিন পাই, কোকেন পাই। সো এই জিনিসটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি যদি এখন কোশ্চেন করি যে আমাদের যে অফিম আছে, এই অফিমের কোন পার্টটা আমাদের জন্য টক্সিক, তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে সাদা সাদা যেগুলো ছিল এগুলোকে আমরা বলি ক্রুড অফিম। এই ক্রুড অফিমটা হলো গিয়ে আমাদের জন্য টক্সিক, যেটাকে আমরা বলি গিয়ে ডার্ক ব্রাউন অফিমও বলে থাকি। কিন্তু এছাড়া অফিমের বাকি যে পার্টগুলো আছে অফিমটিতে ভিতরে যেগুলো, অফিমটা আসলে এখানে আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, যে অফিমটা আমরা কোথা থেকে পাই, অফিমটা আমরা মেনলি পাই পপি প্ল্যান্ট থেকে, যেটা হলো পেপাবার সেমনিফেরাম, ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে থাকি। তো আমরা পপি প্ল্যান্টটাকে কী করলাম, প্ল্যান্টটাকে আমরা ইনসিশন করলে আমরা কী করলাম, এবং আনরিপ কফি ক্যাপসুলটাকে আমরা সরাই ফেললাম না, তখন এখান থেকে যে ফ্লুইডটা বের হলে সেটাকে আমরা নিয়ে ড্রাই করলাম এবং এটাকে ডার্ক ব্রাউন কালার হয়ে গেল, যেটাকে আমরা ক্রুড অফিম বলতেছি। ওইটা আমাদের জন্য মেনলি টক্সিক। এছাড়া এই যে পপি প্ল্যান্টের ফ্রুটটার বাকি যে পার্টগুলো আছে এগুলো আমাদের জন্য টক্সিক না, এগুলো হলো নন টক্সিক। সো এর সম্পর্কে আমরা এখন জানবো। যেমন কফির যে ভিতরে দানা আছে ওইটা কি না, ওটা নন টক্সিক। এখন এখান থেকে আমরা কী দেখবো, এই যে ডেরিভেটিভস অফ দ্য ক্রুড অফিম কী পাই আমরা, মরফিন পাই, কোডেইন পাই। সরি, আমি এর আগে কোকেন বলে ফেলছিলাম, এটা কোকেন হবে না, কোডেইন হবে, ঠিক আছে, মরফিন এবং কোডেইন পাই। এখন কথা হলো পয়জনাস পার্ট অফ দ্য পপি প্ল্যান্টের কোন পার্টটা পয়জনাস, আমি অলরেডি বলে ফেলছি যে মিল্কি এক্সিউড আছে, ওইটাই হলো মূলত কি, ওইটাই হলো গিয়ে পয়জনাস। আর পপি সিড যেটা আছে এটা পয়জনাস না, এটা আমরা পোলাওতে ব্যবহার করি, এবং পপি গাছ থেকে যে তেল পাওয়া যায় সেটা আমরা পপি সিড থেকে আমরা কি পেতে পারি, তেল পেতে পারি, যেটা আমরা কুকিংয়ের জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমাদের জন্য যেটা টক্সিক সেটা হলো শুধুমাত্র মিল্কি এক্সিউড। তাহলে আমরা এটা জেনে নিলাম। এখন পরবর্তীতে আমরা জানবো টাইপস অফ ওপিয়েটের টাইপস থেকে। এখানে কিছু আছে ন্যাচারাল, সেমি সিনথেটিক আছে, সিনথেটিক আছে। ন্যাচারাল হলো দুইটা, মরফিন এবং কোডিন। আর সেমি সিনথেটিকের মধ্যে আছে ডাইহাইড্রোকোডিন এবং অক্সিকোডিন। সিনথেটিকের মধ্যে আমরা পেথিডিন এবং মিথাডোন, এগুলো শিখে নিব, এটা আমাদের বাইরেতে ধরতে পারে। এখন আমরা চলে আসছি আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটাতে অফিম পয়জনিংয়ের ক্ষেত্রে। তো এটা হলো গিয়ে অফিম পয়জনিং হলে, একটা পেশেন্টের অফিম পয়জনিং হলে আমি তার মধ্যে কী কী সাইন সিমটম দেখতে পাবো। তো আমরা দেখলাম অফিমের একটা প্রকারভেদ ছিল কি, মরফিন। তো আমরা এই যে সাইন সিমটমগুলো আছে এগুলো আমরা সব মরফিন দিয়ে মনে রাখতে পারবো। তো চলো আমরা দেখি কীভাবে মনে রাখা যায়। এর আগে আমরা জেনে এই যে অফিম বা মরফিন এগুলো কি, এগুলো হলো ড্রাগ অফ এডিকশন। এগুলো ফ্যাশনকে কী করে, ফ্যাশনে ডিপেন্ডেন্সি তৈরি করে এবং ডিপেন্ডেন্সি থেকে ফ্যাশন সুইসাইড করতে পারে। ওকে, তাহলে আমরা জানলাম। এছাড়াও মরফিনটা হলো একটা আইডিয়াল সুইসাইডাল পয়জনিং, ঠিক আছে, আইডিয়াল সুইসাইডাল পয়জনিং, এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখবো। এখন আসো আমরা এটার যে সাইন সিমটমগুলো আছে, সাইন সিমটমগুলো কীভাবে মনে রাখবো, এটার এই যে সাইন সিমটমগুলো এগুলো আমরা মরফিন শব্দটা দিয়ে মনে রাখতে পারবো কীভাবে, এখন আমরা দেখবো। মরফিনের এমে কী হবে, মিওসিস হবে, মার্কিউস টেস্ট পজিটিভ হবে, ওতে হলো অর্থোস্ট্যাটিক
হাইপোটেনশন হবে। আর আরেতে হলো রেসপিরেটরি ডিপ্রেশন হবে, যার কারণে আলটিমেটলি ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে মৃত্যু ঘটবে। এছাড়া পিতে হলো গিয়ে পেইন রিলিভ করতে সাহায্য করে। আমরা জানি মরফিন আগের যে যুদ্ধের সময় এখানে মরফিনটা পেইন রিলিভার হিসেবে ব্যবহার করা হতো, ঠিক আছে, তাহলে আমরা এটা জেনারেলি এনার্জেটিক হিসেবে এটা ব্যবহার করতে পারি। তারপরে মরফিনটা কী করে, ফিজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করে। এরপরে এটা কী করতে পারে, পিন পয়েন্ট পিপিল করতে পারে, এই জিনিসটা আমরা দেখলাম। তাহলে আমাদের মরফিনের পি পর্যন্ত গেলে এইচে হলো এটা কী করবে, এইচে হলো হাইপোটেনশন করবে, হাইপোথার্মিয়া করবে, দুইটাই হাইপো। আইতে কি, আইতে হলো ইন্টারক্রেনিয়াল টেনশনটাকে বাড়াই দিবে বা ইন্টারক্রেনিয়াল প্রেশারকে বেড়ে দিবে। এখন আসে এনে কি, এনে হলো ন্যালোক্সন কি, ন্যালোক্সনটা হলো এটার অ্যান্টিডোট, যদি এটা সাইন সিনড্রোম না, বাট সন্ধ্যের খাদিনে আমরা শিখে নিলাম ন্যালোক্সনটা হলো এটার কি অ্যান্টিডোট। ইতে কি হবে, তার মধ্যে এমিসিস হবে এবং তার মধ্যে ইউফোরিয়া দেখা যাবে, তার মধ্যে ভালো লাগা কাজ করবে। এসে হলো গিয়ে সিডেশন। সো এখান থেকে আমরা যে দেখতে পেলাম, আমরা মরফিন দিয়ে সবগুলো মনে রাখবো এক্সেপ্ট এনটা কি, এনটা হলো গিয়ে তার অ্যান্টিডোট। আশা করি এগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো। আমরা আমাদের যে বই আছে বইয়ের পাশে এর ট্রিক্সটা লিখে রাখবো, তাহলে আমাদের পরীক্ষার আগে পড়তে ইজি হবে। এখন আমরা নতুন একটা টার্ম শিখবো, সেটা হলো ট্রায়াড অফ মরফিন পয়জনিং। মরফিন পয়জনিংয়ের 3টা সাইন সিমটম দেখা যায়, তাদেরকে ট্রায়াড অফ মরফিন পয়জনিং বলা হয়। এই 3টা সাইন সিমটম কি, মরফিন পয়জনিং আমরা কোমা দেখতে পাই, আমরা রেসপিরেটরি ডিপ্রেশন দেখতে পাই, আমরা পিন পয়েন্ট পিপিল দেখতে পাই। এই 3টা সাইন সিমটমকে একসাথে কি বলা হয়, ট্রায়াড অফ মরফিন পয়জনিং। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটাও এখান থেকে ডান। নেক্সট আসো, আমরা যেটা দেখবো সেটা হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অপিয়াম পয়জনিং। আর কোন কেসে অপিয়াম পয়জনিংয়ের যে সাইন সিমটমগুলো আছে সেগুলো মিলে যেতে পারে, যেমন অ্যালকোহল পয়জনিংয়ের সাথে মিলতে পারে, বারবিচুরেট পয়জনিংয়ের সাথে মিলতে পারে, কার্বলিক অ্যাসিড পয়জনিংয়ের সাথে মিলতে পারে। তো এটা আমরা দেখে নিব, দেখলে ইনশাআল্লাহ এটা আমরা পারবো, টেনশনের কিছু নেই। এখন নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হলো গিয়ে ম্যানেজমেন্ট অফ এ কেস অফ একিউট অপিয়াম পয়জনিং। আমার কাছে একটা পেশেন্ট আসলো যে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টালি বা যে কোনোভাবেই সে অপিয়াম পয়জনিংয়ের শিকার হলো। এখন ওই পেশেন্টটাকে আমি কীভাবে ম্যানেজমেন্ট করবো, তো ওই ম্যানেজমেন্টটা আমরা করবো মেনলি তাকে আমরা ডিকন্টামিনেশন করবো, তার সোর্স যেটা সোর্স থেকে তাকে ডিকন্টামিনেশন করতে হবে। নেক্সট আমরা তাকে কী দিব, আমরা তাকে এমিটিক দিব, এমিটিক দিলে তার বমির মাধ্যমে যে জিনিসগুলো ইনজেকশন করছে সেগুলো সে বের করে দিবে। এরপর তাকে গ্যাস্ট্রিক লাভাস দিব, গ্যাস্ট্রিক লাভাসের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে ইউজ করবে, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এরপর হলো স্পেসিফিক অ্যান্টিডোট, আমরা অলরেডি দেখাচ্ছি তার অ্যান্টিডোটটা কি, তার অ্যান্টিডোটটা হলো গিয়ে ন্যালোক্সেন, এবং ন্যালোক্সেন আমরা কতটুকু দিব, 0.4 থেকে 0.8 মিলিগ্রাম আইবি বা ইন্টারমাসকুলার, আর এভরি 15 মিনিট 15 মিনিট পর দিব। এরপর হলো তার এয়ারওয়ে মেনটেন্যান্স, তার এয়ারওয়ে মেনটেন্যান্সে ব্যবহার করবো, পরের জন্য আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশনের ব্যবহার করবো। এরপরে বডি টেম্পারেচারটা আমরা দেখবো এটা ঠিক আছে কিনা, কারণ তার মধ্যে হাইপোথার্মিয়া হতে পারে। এরপরে সিমটোমেটিক ট্রিটমেন্ট, বাকি যে সিমটমগুলো দেখা যাবে ওইগুলো অনুযায়ী আমি ট্রিটমেন্ট করে থাকবো। সো এই হলো আমাদের এখান থেকে ম্যানেজমেন্ট, এই হলো আমাদের ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের যে অপিয়াম পয়জনিং আছে, অপিয়াম পয়জনিংটাও শেষ। সো আজকের ক্লাসে আমরা মেনলি তাহলে কী দেখলাম, আজকের ক্লাসে আমরা 3টা টাইপ টপিক আমরা পড়ে ফেললাম। প্রথমে আমরা দেখলাম এখান থেকে অ্যালকোহল পয়জনিংটা পড়লাম এবং অফিম পয়জনিং পড়লাম, আর এর আগে আমরা আরও একটা টপিক আছে এগ্রিকালচার পয়জনিং, সেখান থেকে আমরা ওপিসি পয়জনিংটা পড়ে ফেললাম। সো এক ক্লাসে আমরা মোটামুটি 3টা টপিক দেখে ফেললাম, আর এগুলো আমি গাইড থেকে মেনলি দেখালাম। তোমরা চাইলে যে ট্রিক্সগুলো আমি ইউজ করছি বিভিন্ন জায়গায় এগুলো গাইডে লিখে রাখতে পারো, তাহলে বাইবে এবং রিটেন দুইটার জন্য হেল্প হবে। সো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং লাইক কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।